জুলাই স্ক্যাম নিয়ে এনায়েত কবিরের আরও একটি ধারাবাহিক নিবন্ধ নর্থ ইস্ট নিউজে এসেছে। তার ভিত্তিতেই আজকে আমরা তুলে ধরব যে এই জুলাই মৃত্যুর যে মেঘা এক জালিয়াতি সেটা কিন্তু তিনি উন্মোচন করার চেষ্টা করেছেন। এই বিষয়টা নিয়ে আমরা আপনাদের সামনে আজকে কথা বলবো। এনায়েত কবিরের এই বিস্ফোরক প্রতিবেদন, ১৪০০ লাশের মিথ্যা জাতিসংঘ রিপোর্ট, শেখ হাসিনার অডিও, এডিটিংয়ের জঘন্য চক্রান্ত, স্নাইপারের আসল রূপ, জামায়াত নিয়ন্ত্রিত আইসিটি ফাঁসির নাটক। দর্শক, নর্থ ইস্ট নিউজে যে নিউজ হেডিংটা করেছে সেখানে বলা হচ্ছে, হাউ বাংলাদেশের জুলাই ক্যাজুয়ালিটি লিস্ট স্পার্ক সিরিয়াসলি কোশ্চেন্স ওভার এভিডেন্স ইনভেস্টিগেশনস সিকিউরিটিস এবং ক্যাজুয়ালিটিস ফিগার্স এভিডেন্সিয়ালি স্ট্যান্ডার্ডস অ্যান্ড ডিসপুট ন্যারেটিভ সারাউন্ডিং বাংলাদেশের 2024 জুলাই আগস্ট ভায়োলেন্স অ্যান্ড প্রসিকিউশনস। সুতরাং এখানে যে বিষয়গুলো রয়েছে, প্রসিকিউশনের যে বিষয়টা, সেটাই কিন্তু উনি তোলার চেষ্টা করেছে যে কি জঘন্য রকম জালিয়াতি এই জুলাই মৃত্যু নিয়ে করা হয়েছে। ২০২৪ সালের জুলাই আগস্ট আন্দোলনের পর বাংলাদেশে আইনের শাসন, ন্যায় বিচার আর শহীদের রক্তের দোহাই দিয়ে যে ক্ষমতা দখল এবং রাজনৈতিক প্রতিশোধের নগ্ন তাণ্ডব চালানো হয়েছে, লেখক ও গবেষক এনায়েত কবির সম্প্রতি তার অনুসন্ধানী এই রিপোর্টে সেই সত্য বা সেই সম্পূর্ণ তামাশার গোড়ার এক বিশাল পারমাণবিক বোমা ফাটিয়েছেন। নিবন্ধের শিরোনামটা আবার একটু বাংলায় আপনাদেরকে শোনাচ্ছি। কিভাবে বাংলাদেশের জুলাইয়ের হতাহত তালিকা প্রমাণ নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে। আপনারা কি জানেন ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে শুরু করে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত এই তথাকথিত আন্দোলনের বিভিন্ন সুবিধাভোগী ও সমন্বয়করা নিহতের সংখ্যা কতবার পরিবর্তন করেছেন? কখনো নাহিদ ইসলাম বলেন ৮০০ জন, কখনো বৈষম্য বিরোধী আন্দোলন বলল ১৫৮১ জন, প্রধান উপদেষ্টার পেজ বলল ৭৭২ জন এবং সার্জির আলম বললেন ১০০০ জন। আর হাসনাত আবদুল্লাহ দাবি করে বসলেন ১৪০০ জন। আর যেভাবে ইচ্ছা সেভাবেই একটা সংখ্যা বাতাসে ভাসিয়ে দিল। আর সেই ভুয়া বানোয়ার সংখ্যার উপর ভর করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়কে চাপ দিয়ে ২০০০ জনের একটা টার্গেট বেঁধে দেওয়া হলো। জাতিসংঘে কোনো রকম স্বাধীন অডিট না করে ১৪০০ জনের এক মনগড়া গল্প বিশ্বজোড়ে ছেপে দিল। কিন্তু আসল অনুসন্ধানে কি বের হয়ে এলো সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি যে ৩টি প্রমাণের উপর ভিত্তি করে সাজা দেওয়া হলো, তার ১ নম্বর জাতিসংঘের এই ১৪০০ জনের ভুয়া তালিকা, ২ নম্বর ২০১৬ সালের হোলি আর্টিজানের অডিও এডিট করে ২০২৪ সালের বলে আদালতে চালানো, আর ৩ নম্বর চাপ ও প্রলোভন দিয়ে পুলিশ প্রধানের স্বীকারোক্তি আদায় করা। আজ এই ভিডিওতে আমরা এনায়েত কবিরের নথিপত্র ধরে ধরে উন্মোচন করব কিভাবে পুলিশের কাছে না থাকা 7.62 মিলিমিটার রাইফেল দিয়ে ছাত্র হত্যা করে দায় চাপানো হলো, কিভাবে জামাত ইসলামীর ট্রাইব্যুনাল ও প্রশাসন দখল করলো, হাইকোর্টের আইনের বৈধতা চ্যালেঞ্জ বাতিল করে এক কালো বিচারিক রাজত্ব কায়েম করা হলো। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে আমরা আরো অনেক ঘটনার মুখ উন্মোচন করতে যাচ্ছি। আসুন প্রথমে আমরা পরিসংখ্যানের নামে চলা ডিজিটাল জোচ্চুরিটা একটু বুঝি। একজন মানুষ যখন মারা যান, তিনি কেবল একটা সংখ্যা নন ভাই। তার একটা নাম আছে, পরিচয় আছে, মৃত্যুর সুনির্দিষ্ট তারিখ, সময় এবং স্থান রয়েছে। অথচ অন্তর্বর্তীকালীন বাটপার ইউনূসের সরকারের তথ্য উপদেষ্টা থেকে শুরু করে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ পর্যন্ত সবাই এমন এক অস্পষ্ট সময়সীমা ব্যবহার করলেন, যেখানে ৪ আগস্টের আগে প্রকৃতপক্ষে কতজন মারা গেছেন তা কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারল না। এমনকি তাদের সমর্থক হিসেবে পরিচিত প্রথম আলো রিপোর্ট করলো ১৬ জুলাই থেকে ১৭ নভেম্বরের মধ্যে মারা গেছেন ৭৬৭ জন। অথচ ১৪০০ জনের সংখ্যা কিভাবে এলো? এনায়েত কবিরের রিপোর্ট অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে আইসিটির প্রসিকিউশন টিম জাতিসংঘের মানবাধিকার তদন্ত দলকে প্রভাবিত করার চেষ্টা করে এবং তাদের সামনে ২০০০ জন নিহত হওয়ার একটি টার্গেট বেঁধে দেয়। জাতিসংঘেও নিজেরা কোনো গ্রাউন্ড অডিট না করে, কোনো ফরেনসিক পরীক্ষা না করে, কেবল প্রসিকিউশনে জমা দেওয়া কলার খোসার মতো তথ্যের উপর ভিত্তি করে বলে দিল ১৪০০ জন নিহত হয়ে থাকতে পারেন। আর সবচেয়ে মজার কি বিষয় কি সেটা জানেন? জাতিসংঘের ওই রিপোর্টে নিজেরাই লিখে দিয়েছে এই প্রতিবেদন বা হিসাব বিচারিক আদালতে সরাসরি প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। অথচ সেই অপ্রতিষ্ঠিত আদালত কর্তৃক নিষিদ্ধ একটি অনুমান নির্ভর রিপোর্ট কি মূল প্রমাণ বানিয়ে শেখ হাসিনাকে গণহত্যার কারিগর সাজানো হলো।
গোয়েন্দা সূত্র স্পষ্ট প্রমাণিত যে ৫ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর যে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী, পুলিশ, সাধারণ মানুষকে গণপিটুনিতে হত্যা করা হলো, এমনকি অ্যাক্সিডেন্টে বা দুর্ঘটনায় মারা গেলেও সবাইকে রাতারাতি জুলাই শহীদ ক্যাটাগরিতে ঢুকিয়ে দিয়ে রাষ্ট্রীয় ভাতা, নগদ টাকার লোভ দেখানো হয়েছে। এটা কি রক্তের সাথে বিশ্বাসঘাতকতা নয়? বন্ধুরা, ট্রাইব্যুনালের ভিতরে অডিও প্রমাণের নামে কি লেভেলের আন্তর্জাতিক জালিয়াতি হয়েছে তা শুনলে আন্তর্জাতিক আইনি মহল মেরে যাবে। আদালতে শেখ হাসিনার একটি অডিও টেপ শোনানো হয়েছিল, যেখানে তিনি মারাত্মক অস্ত্র ব্যবহারের কথা বলছেন। কিন্তু সেই অডিওটির উৎস আসলে কি? এনায়েত কবির তার প্রতিবেদনে প্রসিকিউশন ও গোয়েন্দা সংস্থার ভিতরে নির্ভরযোগ্য সূত্র উন্মোচিত করেছেন। আইসিটি সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং তথ্য প্রযুক্তি তথাকথিত বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা মিলে শেখ হাসিনার অডিও রেকর্ডিং এর নগ্ন কারসাজি এডিটিং করেছেন। তদন্তকারীরা প্রায় ৩০০টি অডিও রেকর্ডিং পরীক্ষা করে দেখেছেন যে ২০১৬ সালের ১লা জুলাই গুলশানে হোলি আর্টিসানে যখন ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল, সেই সময় রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় শেখ হাসিনার দেওয়া নির্দেশের একটি কথোপকথন কেটে এনে ২০২৪ সালে জুলাই আন্দোলনের উপর জোড়াতালি দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। চিন্তা করতে পারছেন আপনারা? ২০১৬ সালের ইসলামী জঙ্গিবাদ দমনের অডিও এডিটিং করে, সফটওয়্যার দিয়ে এডিট করে ২০২৪ সালে শিক্ষার্থীদের উপর গুলি চালানোর নির্দেশ হিসেবে আদালতে চালানো হয়েছে। আর সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুনের যে স্বীকারোক্তির কথা বলা হয়েছে, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং তার টিম চরম মানসিক চাপ, টর্চার এবং পরিবারের ক্ষতি করার ভয় দেখিয়ে ও প্রলোভন দিয়ে সেই জবানবন্দি আদায় করেছিলেন। জাতিসংঘের ভুল রিপোর্ট, ২০১৬ সালের এডিটেড অডিও এবং জোরপূর্বক আদায় করা জবানবন্দি, এই ৩ কাচের পায়ের উপর দাঁড়িয়ে নাকি সাজা দেওয়া হয়েছে। একে বিচার বলবেন নাকি বিচারিক জালিয়াতি এবং প্রহসন বলবেন? বন্ধুরা, এবার আসুন সবচেয়ে সংবেদনশীল এবং ভয়ঙ্কর সত্য, যাকে আন্দোলনকারীরা সবচেয়ে বেশি ব্যবহার করেছেন এবং আন্দোলনের ওয়াটার বয় হিসেবে পরিচিত মুগ্ধর মৃত্যুর কিভাবে হয়েছিল সে বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। ঘটনার সময়কাল ভিডিওগুলো আপনারা যদি ভালো করে দেখেন, যেটা আমরা কিন্তু দর্শক আপনাদেরকে সেই মুগ্ধর এই হত্যা নিয়ে বেশ কয়েকটা ভিডিও এর আগে করেছিলাম, সেটা আপনারা যদি খুঁজে দেখতে পারেন দেখে আসবেন। সেখানে দেখা যাচ্ছে পুলিশ কর্মকর্তা এবং ছাত্ররা বেশ কিছুটা দূরে দাঁড়িয়েছিল। হঠাৎ দূর থেকে আসা গুলিতে মুগ্ধ মাটিতে লুটিয়ে পড়েন। তাহলে গুলিটি আসলে চালালো কে? তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাস হোসেন জনসমক্ষে বারবার কি বলেছেন সেটা কি আপনাদের মনে আছে? তিনি স্পষ্ট স্বীকার করেছেন, সাধারণ পুলিশের কাছে 7.62 মিলিমিটার স্নাইপার রাইফেল কিংবা দূরপাল্লার স্নাইপার গোলাবারুদ থাকেই না। তাহলে বহুতল ছাদের ভবনের ছাদ থেকে বা দূর থেকে 7.62 মিলিমিটার স্নাইপার দিয়ে একের পর এক নিখুঁত শটে ছাত্রদের মাথায় ও বুকে গুলি করলো আসলে কে? জাতিসংঘের রিপোর্টেও স্বীকার করা হয়েছে যে জুলাই আগস্টের মৃত্যুর বড় অংশটি ঘটেছে 7.62 মিলিমিটার স্নাইপার রাইফেলে। আর আন্তর্জাতিক সামরিক বিদ্যা বলে স্নাইপার রাইফেল এই ধরনের নিখুঁত নিশানা সাধারণত পুলিশ বাহিনীর কাজ নয়, এটি একটি প্রশিক্ষণপ্রাপ্ত সামরিক বা আধা সামরিক স্কোয়াডের কাজ এবং বিশ্বে বিভিন্ন ধরনের জঙ্গিরা এই স্নাইপার রাইফেলটা ব্যবহার করে থাকে। এনায়েত কবির তার রিপোর্টে সরাসরি প্রশ্ন তুলেছেন, লেফটেন্যান্ট কর্নেল বহিষ্কৃত হাসিনুর রহমান, দেলোয়ার এইচ খানের মতো সাবেক সামরিক কর্মকর্তারা যাদের দক্ষ স্নাইপার এবং বিদেশি বিচ্ছিন্নতাবাদীদের প্রশিক্ষক হিসেবে ইতিহাস রয়েছে, যারা প্রকাশ্যে সরকার পতনের ভূমিকা রাখার দাবি করছেন, ঘটনার দিনগুলোতে তাদের ভূমিকা কি ছিল? পুলিশের কাঁধে দোষ চাপিয়ে দিয়ে পিছনে এই অদৃশ্য স্নাইপার আসলে কারা ছিল, যারা লাশ ফেলে সরকারের পতনের ছক সাজিয়েছিল? কেন এই সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হলো না? বন্ধুরা, নিবন্ধনটি কিন্তু এভাবেই তুলে আনার চেষ্টা করেছেন। আমরা যদি আপনার নিবন্ধনের হুবাহু লেখাটি বা তথ্যটি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করি, যেটা আমি প্রতিবারই আপনাদেরকে দেখাই, বিশেষ করে এই এনায়েত করিম বা নর্থ ইস্ট নিউজের যে তথ্যগুলো, বিস্ফোরক তথ্য এবং অনুসন্ধানী রিপোর্টগুলো থাকে, সেগুলো বিস্তারিত আপনাদের বোঝার স্বার্থে আমি কিন্তু বাংলায় ট্রান্সলেট করে আপনাদের দেওয়ার চেষ্টা করি। এখানে প্রশ্ন করা হয়েছে কিভাবে বাংলাদেশের জুলাইয়ের হতাহতের তালিকা প্রমাণ নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম দাবি করেছিলেন যে বাংলাদেশের তথাকথিত ছাত্র আন্দোলনের চলাকালীন ৮০০ জন নিহত হয়েছেন। ২০২৪ সালের ২৮শে সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাবি করে যে নিহত সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮১ জন। ২০২৪ সালের ১১ নভেম্বর প্রধান উপদেষ্টা বাটপার ইউনূসের একটি অফিসিয়াল ফেসবুক পোস্টে উল্লেখ করা হয় যে ৮৭২ জন নিহত হয়েছেন। ২০২৫ সালের ৩রা এপ্রিল বগুড়ায় এক সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম দাবি করেন ১০০০ জন মারা গেছেন। একই দিনে মিরপুরে এক সমাবেশের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ দাবি করেন এ সংখ্যা ১৪০০ ছাড়িয়ে গিয়েছে।
যদিও জুলাই ঘটনার বিভিন্ন সুবিধাভোগীরা বারবার দাবি করছেন যে ব্যাপক মাত্রায় মৃত্যু ঘটেছে, তবে তারা সুনির্দিষ্ট সময়সীমা স্পষ্ট এড়িয়ে গিয়েছেন। নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে জানা গিয়েছে, অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি প্রসিকিউশন টিম জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের পরিচালিত তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন এবং তদন্তকারীদের সামনে ২০০০ জন নিহতের একটি লক্ষ্যমাত্রা উপস্থাপন করেছিলেন বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশের সরকারের আবেদনের পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয় ২০২৪ সালের ১লা জুলাই থেকে ১৫ই আগস্টের মধ্যে ১৪০০ জন পর্যন্ত মানুষ নিহত হয়ে থাকতে পারে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের সমর্থক হিসেবে পরিচালিত বাংলা দৈনিক প্রথম আলো রিপোর্ট করেছিল ২০২৪ সালের ১৬ই জুলাই থেকে ১৭ই নভেম্বর মধ্যে ৭৬৭ জন মারা গিয়ে থাকতে পারেন। প্রকাশিত এই পরিসংখ্যানগুলোর কোনোটি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে না যে ২০২৪ সালের ৪ আগস্টের আগে রাষ্ট্রীয় বাহিনীর হাতে ঠিক কতজন বা কোন ব্যক্তি নিহত হয়েছিলেন। শহীদ হিসাবে স্বীকৃত ব্যক্তিদের একটি তালিকা এই ধরনের উপরোক্ত বা সারসংক্ষেপ উপায় তৈরি করা বৈধ হতে পারে না। বেশ কয়েকটি গোয়েন্দা সূত্র নির্দেশ করে যে ৫ই আগস্টের আগে মৃত্যু সংখ্যা বাড়িয়ে বলা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ ২০২৫ এ একজন শহীদকে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে: এমন এক ব্যক্তি যিনি জুলাই গণঅভ্যুত্থানে চলাকালে তৎকালীন সরকারের নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্যদের দ্বারা চালানো হামলার ফলে মৃত্যুবরণ করেছেন। বর্তমান অনুশীলনে যেকোনো উপায়ে মারা যাওয়া যে কাউকে জুলাই সমর্থন করার শর্তে এই নতুন সংজ্ঞায়িত শহীদ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা যেতে পারে। স্বীকৃত শহীদদের পরিবার এককালীন নগদ অর্থ, মাসিক ভাতা, কর্মসংস্থানের কোটা এবং বিনামূল্যে আবাসন এবং অন্যান্য রাষ্ট্রীয় সুবিধা লাভ করে থাকে। জুলাই শহীদ গেজেট অধ্যাদেশ থাকা আইনি সংজ্ঞা থেকে বিচ্যুত হয়েছে। ১৪০০ জন পর্যন্ত নিহত হওয়ার কথা বলা জাতিসংঘের প্রতিবেদনে একটি অসম্পূর্ণ টেলিফোন সংগ্রামের অডিও রেকর্ড এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের স্বীকারোক্তির উপর ভিত্তি করে আইসিটি ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি গণহত্যা মামলার প্রধান আসামি হিসেবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। এই ৩টি প্রমাণই এখন প্রশ্নের মুখে। ১৪০০ জন নিহত সংখ্যাটি কখনোই যুক্তিসঙ্গত সন্দেহের অতীত হিসাবে প্রমাণিত হয়নি। আংশিক বা অসম্পূর্ণ অডিও রেকর্ডটি এটি স্পষ্ট প্রমাণ করে না যে শেখ হাসিনা কাউকে মারাত্মক অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন এবং কোন প্রেক্ষাপটে বা কি উদ্দেশ্যে তা দিয়েছিলেন। আইসিটি সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং তার প্রসিকিউশন টিম চাপ প্রলোভন দেখিয়ে আব্দুল্লাহ আল মামুনের স্বীকারোক্তি আদায় করেছিলেন। যে প্রসিকিউশন টিম এবং গোয়েন্দা সংস্থা নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তাজুল ইসলাম এবং তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হোসেন জোহা শেখ হাসিনার অডিও রেকর্ডিং কারসাজি করেছিলেন। প্রায় ৩০০টি অডিও রেকর্ডিং পর্যালোচনার পর তদন্তকারীরা বিশ্বাস করেন যে ২০১৬ সালের ১লা জুলাই গুলশানে হোলিয়ার্টে আর্টিজান সন্ত্রাসী হামলার দিনে রেকর্ড করা একটি কথোপকথনের অংশ ২০২৪ সালের ঘটনা সম্পর্কিত প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করা হয়ে থাকতে পারে, যদিও রেকর্ডিংটির সাথে সেই ঘটনাগুলোর কোনো সম্পর্ক ছিল না। ২০২৬ সালের ২৮ জুলাই বাংলাদেশের হাইকোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট পিটিশন খারিজ করে দেন। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ২ সচিবের বিরুদ্ধে এই রিট পিটিশন দায়ের করেছিলেন। আবেদনে যুক্তি দেওয়া হয়েছিল ১৯৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি অপ্রচলিত, কার্যকর্তাহীন হয়ে পড়েছে এবং রাজনৈতিক বিরোধীদের দমন করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে আরো যুক্তি দেওয়া হয় যে আইনটি মূলত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান দখলদার বাহিনী এবং তাদের সহযোগীদের দ্বারা সংগঠিত অপরাধের বিচারের জন্য প্রণয়ন করা হয়েছিল। আবেদনটি সিমলা চুক্তি এবং ত্রিপক্ষীয় দিল্লি চুক্তির উপর ভিত্তি করে তৈরি হলেও এতে পাকিস্তানি যুদ্ধবন্দীদের শর্তহীন প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় কোনো ধারার কথা উল্লেখ হয়নি। জুলফিকার আলী ভুট্টোর অধীনে পাকিস্তান সরকারের কেবল একটি বোঝাপড়ার ভিত্তিতে পাকিস্তানের বন্দীতে ফিরিয়ে নিয়েছিল যে যুদ্ধ অপরাধের অভিযোগগুলো সঠিক বিচার করা হবে, সেই কমিটমেন্ট দিয়েছিল আসলে। আবেদনে আরো বলা হয় ২০০৯ সালের পর রাজনৈতিক উদ্দেশ্যে আইনটি পুনরায় চালু করা হয় এবং বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে বিরোধী দলীয় নেতাদের, বিশেষ করে জামাত ইসলামীর নেতৃবৃন্দ নির্মূল করতে একটি ব্যবহার করা হয় বলে তিনি দাবি করেছেন। কিন্তু এটা তো সত্য যে যুদ্ধ অপরাধীদের বিচার এই বাংলাদেশে এই আইনের মাধ্যমেই হওয়া উচিত ছিল দর্শক। সে কথাটা উনি হয়তোবা এখানে বলেননি। আবেদনকারী আরো যুক্তি দেন যে আইনটি প্রয়োগের আইনি সুরক্ষা এবং বিচার ও শাস্তি সম্পর্কিত সুরক্ষার বিষয়ে বাংলাদেশের সংবিধানের
31 এবং 35 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন এবং ট্রাইব্যুনালের বিচারক হিসাবে হাইকোর্টের বিচারকদের নিয়োগ সংবিধানের 94.3 অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। এটি একটি প্রাতিষ্ঠানিক ঐতিহাসিক সত্য যে জামাত ইসলামী, মুসলিম লীগ, নেজামে ইসলাম এবং তাদের অনেক নেতাকর্মী 1971 সালে মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করেছিলেন এবং বুদ্ধিজীবী হত্যা সহ বিভিন্ন নৃশংসতায় জড়িয়ে ছিলেন। 1971 সালে 16 ডিসেম্বর স্বাক্ষরিত পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ দলিলে এই সত্যগুলো স্বীকার করা হয়েছিল। তাই প্রশ্ন উঠেছে, কেন জামাত ইসলামী ও মুসলিম লীগ বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা সত্ত্বেও দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেওয়া চালিয়ে যাচ্ছে? ফলে এই প্রশ্নগুলো উঠেছে যে দুটি প্রধান রাজনৈতিক দল, সামরিক বাহিনী এবং বিচার বিভাগ কেন তাদের অব্যাহত রাজনৈতিক অংশগ্রহণ মেনে নিয়েছে? জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কার্যালয়, আইসিটি প্রসিকিউশন টিম কিংবা সরকারের বয়ান কোনটি ২০২৪ সালে গণহত্যা ঘটেছে বলে যুক্তিসঙ্গত সন্দেহের অতীত প্রমাণ করতে পারে নাই। জুলাই শহীদ গেজেটে অন্তর্ভুক্ত ব্যক্তিদের মৃত্যুর কারণ বা প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার কথিত দায়বদ্ধতার সমর্থনের প্রমাণগুলো স্পষ্টভাবে বা পর্যাপ্তভাবে প্রতিষ্ঠিত হয়নি। গেজেটে শেখ হাসিনাকে জড়ানোর জন্য কারসাজি করা হয়েছিল বলে ইঙ্গিত দেওয়ার যথেষ্ট প্রমাণ রয়েছে। দর্শক, সাম্প্রতিক মাসগুলোতে সংবাদপত্র, সাংবাদিক এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং বেসরকারি তদন্তকারী দলগুলোর পরিচালিত তদন্তে এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে যে সামরিক সমর্থিত সরকার পরিবর্তনের পর শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিনা সেটা আমরা জানি না। উনি এখানে পদত্যাগ লিখেছেন। বাট পদত্যাগ করার পর গেজেট অন্তর্ভুক্ত অর্ধেকেরও বেশি মানুষ মারা গিয়েছেন। মানে গেজেটে যেটা অন্তর্ভুক্ত করা আছে তার থেকে অর্ধেকের কম মানুষ মারা গিয়েছেন। যারা গেজেটটি সংকলন করেছিলেন তারা প্রকাশের আগে পর্যন্ত যাচাই-বাছাই করতে ব্যর্থ হন এবং তার বদলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেন যাদের মৃত্যুর কোটা আন্দোলনের সাথে সম্পর্ক ছিল না কিংবা ২০২৪ সালের ৫ই আগস্টের পর দুর্ঘটনাবশত ঘটেছে। বলা হয় যে আইসিটি মূলত ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত অপরাধের জন্য পাকিস্তানি সামরিক কর্মী এবং তাদের স্থানীয় সহযোগীদের বিচার করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। ৫ই আগস্ট সরকার পরিবর্তনের পর জামাত ইসলামী সামরিক সমর্থনে প্রশাসন, বিচার বিভাগ এবং বিশেষ করে আইসিটির উপর কার্যকর নিয়ন্ত্রণ লাভ করে। লেখক উল্লেখ করেছেন যে তাজুল ইসলাম, যিনি পূর্বে যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে আইনজীবী ছিলেন, তিনি আইসিটির চিফ প্রসিকিউটর হন। দেখেন দর্শক, যে কিনা যুদ্ধাপরাধীদের এই পক্ষে এবং রাজাকারদের পক্ষে কাজ করেছেন সে হয়ে গেল পরে আবার এইটার প্রসিকিউশনের প্রধান। আইসিটি প্রসিকিউশন টিম অন্তর্বর্তী সরকারের অধীনস্থ আইন, স্বাস্থ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মিলে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের গণহত্যা হিসেবে চিত্রায়িত করার জন্য প্রচুর চেষ্টা চালিয়েছেন এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় কারসাজিকৃত তথ্য সরবরাহ করেছিলেন। সরবরাহ করা তথ্য স্বাধীনভাবে যাচাই না করেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় তার প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয় ১৪০০ জন পর্যন্ত মানুষ নিহত হয়ে থাকতে পারে। এতে বলা হয়েছে যে আইসিটি রায় কোনো আদালতের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। সুতরাং সেই তালিকার ভিত্তিতে কোটা আন্দোলনের সাথে যুক্ত কতজন শিক্ষার্থী মারা গেছেন বা ৫ই আগস্টের আগে কতটি মৃত্যু ঘটেছে তা নির্ধারণ করা অসম্ভব। যদিও জনদৃষ্টি পুলিশের গুলিতে বিপুল সংখ্যক মৃত্যুর দাবির দিকে নিবন্ধ ছিল, তবে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাত হোসেন বরাবর দাবি করেছেন যে পুলিশের কাছে 7.62 মিলিমিটার গুলি বা স্নাইপার রাইফেল ছিল না। সাখাত হোসেন অভিযোগ করছেন যে দূরপাল্লার অস্ত্রধারী অজ্ঞাত স্নাইপাররা অনেকগুলো গুলি চালিয়েছেন। আন্দোলনের ওয়াটার বয় হিসেবে পরিচিত মুগ্ধর মৃত্যুর আশেপাশের পরিস্থিতিও এখনো অমীমাংসিত রয়ে গিয়েছে। লেখকের মতে বেশ কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে পুলিশ কর্মকর্তারা বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে থাকার সময় মুগ্ধ দূরপাল্লার গুলিতে আঘাতপ্রাপ্ত হন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের মতে জুলাই আগস্টের বেশিরভাগ মৃত্যুই 7.62 মিলিমিটার স্নাইপার গোলাবারুদের কারণে ঘটেছে। স্নাইপার রাইফেল সাধারণত পুলিশের চেয়ে সামরিক বাহিনীর কাছে বেশি সহজলভ্য এবং লেখক প্রশ্ন তুলেছেন যে লেফটেন্যান্ট কর্নেল বহিষ্কৃত হাসিনুর রহমান এবং দেলোয়ার এইচ খানের মতো অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা যারা প্রকাশ্যে এই ঘটনার সাথে জড়িত থাকার দাবি করেছেন, তারা সরকার পরিবর্তনে কথিত কি ভূমিকা পালন করেছিলেন? এই সবের কর্মকর্তা এই সাবেক কর্মকর্তারা যাদের দক্ষ স্নাইপার এবং বিদেশি বিচ্ছিন্নতাবাদীর প্রশিক্ষক হিসেবে বর্ণনা করা হয়েছে, ঘটনা চলাকালীন তা কি ভূমিকা পালন করেছিলেন তা জিজ্ঞাসা করে এবং এই গোষ্ঠীর সামরিক নীতি নির্ধারণের প্রভাব ফেলে চলেছে বলে অভিযোগ এনে লেখক নিবন্ধটি সমাপ্তি টেনেছেন। দর্শক, এভাবেই কিন্তু এনায়েত কবির তার এই নিবন্ধে পুরো বিষয়টিকে তুলে আনার চেষ্টা করেছেন এবং তুলে এনেছেন। তাহলে আমাদের কাছে যে সত্যগুলো সামনে এসেছে তার থেকে কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয় আসলে এই জুলাই শহীদের পুরো ঘটনাটি ছিল একটা স্ক্যাম এবং যাতে জালিয়াতি ভরপুর।
বন্ধুরা, নিবন্ধটির শেষ অংশে এনায়েত কবির বাংলাদেশের রাষ্ট্র এবং বিচার ব্যবস্থার এক চরম ঐতিহাসিক ট্র্যাজেডি তুলে ধরেছেন। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি মূলত তৈরি করা হয়েছিল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর সহযোগী রাজাকার আল-বদর, আল-শামসের মানবতাবিরোধী অপরাধের বিচার করার জন্য। কিন্তু ২০২৪ সালের ৫ই আগস্টের পর কি ঘটল? সামরিক সমর্থনে জামাত ইসলামী পুরো প্রশাসন, বিচার বিভাগ এবং বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির উপর পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করল। যে তাজুল ইসলাম ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামাত নেতাদের প্রধান আইনজীবী ছিলেন, তাকে রাতারাতি বানিয়ে দেওয়া হলো আইসিটি চিফ প্রসিকিউটর। অর্থাৎ যারা একসময় ১৯৭১ সালে বিচার বন্ধ করতে চেয়েছিল, তারাই এখন সেই আদালতের চালক হয়ে বসে গিয়েছেন। ২০২৬ সালের ২৮শে জুলাই হাইকোর্টের বিচারক খিজির আহমেদ চৌধুরী ও বিচারক মোহাম্মদ জিয়াউল হকের বেঞ্চে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ ১৯৭১ সালের অপ্রচলিত আইন দিয়ে রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার বিরুদ্ধে রিট করেছিলেন। সংবিধানের ৩১ ও ৩৫ অনুচ্ছেদ লঙ্ঘন করে যুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু সেই রিট খারিজ করে দিয়ে প্রমাণ করা হলো বাংলাদেশ এখন আইনের শাসন নয়, রাজনৈতিক ক্যাঙ্গারু কোর্টের রাজত্ব চলছে। যে জামাত ইসলামী ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিল, সেই জামাতি ১৯৭১ আইনি কাঠামো হাইজ্যাক করে নিজেদের রাজনৈতিক প্রতিশোধ নিচ্ছে। আজকে এনায়েত কবিরের নিবন্ধের উপর ভিত্তি করে আমরা বিশ্ববাসীর কাছে কড়া প্রশ্ন রাখছি। ১. হোলি আর্টিসানের অডিও এডিট করে বিচার করা কি নজিরবিহীন প্রতারণা নয়? ২. পুলিশের কাছে না থাকা স্নাইপার দিয়ে ছাত্র মেরে সরকারের উপর দায় চাপানোর পেছনের মাস্টারমাইন্ড কারা? ৩. জাতিসংঘে ১৪০০ জনের মন গড়া সংখ্যাকে আদালত কিভাবে চূড়ান্ত প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে? ৪ নম্বরে ১৯৭১ সালের অপরাধীদের আইনজীবী দিয়ে ২০২৪ সালের বিচার চালানো কি ছাগল দিয়ে হাল চাষের মতো তামাশা নয়? এই প্রশ্নগুলো আমি বিশ্ববাসীর কাছে বিশ্ব দরবারে রেখে যাচ্ছি। মিথ্যা জালিয়াতির উপর ভিত্তি করে সামরিক রাজনৈতিক ক্ষমতা পাওয়া যায়, কিন্তু ইতিহাসের আদালতে সেই সত্য একদিন ঠিকই প্রকাশ পায়। দর্শক, এই ছিল এই এনায়েত কবিরের আরো একটি নিবন্ধন এবং জুলাই স্ক্যাম নিয়ে তার ধারাবাহিক লেখার আরেকটি অংশ। এই বিষয়টি নিয়ে আপনাদের কড়া এবং অকথ্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি শেয়ার করে সত্য উন্মোচনে সহায়তা করুন। দেখা হবে পরবর্তী বিস্ফোরক পর্বে। আজ বিদায় নিচ্ছি। বিদায়ের আগে বরাবরের মতো সেই সতর্ক বার্তা দিচ্ছি, আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, আপনার ঘরে যদি টিনেজার সন্তান থাকে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদে রাখুন এবং সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে।